অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে ৮৯৬টি অপতথ্য, অধিকাংশ রাজনৈতিক। যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল দেখতে চায় বিএনপি, বললেন তারেক রহমান। সংস্কৃতির মুখোশে ভয়ঙ্কর লুটেরা, পীযূষ বন্দ্যোপাধ্যায়। আছে অর্থ পাচারের অভিযোগও। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে গুজব ও অপপ্রচার থামছেই না। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি গুজবের শিকার হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপদেষ্টা আসিফ নজরুল, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, ক্রিকেটার সাকিব আল হাসান সহ অনেকেই অপপ্রচারের শিকার হয়েছেন। এমন তথ্য দিয়েছে গুজব যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। মানিক শিকদারের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অপতথ্যের বিষয়ে শুরু থেকেই পর্যবেক্ষণ ও অনুসন্ধান জারি রেখেছে রিউমার স্ক্যানার। এই সরকারের ১০০ দিনে সামাজিক মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার হওয়া অপতথ্যের বিষয়ে সংক্ষিপ্ত পরিসংখ্যান প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। এই সময়কালের মধ্যে ৮৯৬টি ভুল শনাক্ত করেছে। এসব অপতথ্যের মধ্যে রাজনৈতিক অপতথ্য ছিল বেশি। ব্যক্তি হিসেবে এই সময় অপতথ্যের সবচেয়ে বড় শিকার ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে জড়িয়ে ৯০টি অপতথ্য প্রচার করা হয়েছে। এছাড়া ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ৭২টি গুজব প্রচার করা হয়েছে। এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় পর্যায়ে থাকা ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে যথাক্রমে ২৪টি ও ১৮টি অপতথ্য প্রচার করা হয়েছে। এই সময়ে একক বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে সর্বোচ্চ ৪৭টি অপতথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার, যা সব অপতথ্যের প্রায় ৬৬%। তালিকায় দ্বিতীয় স্থানে এসেছে বাংলাদেশ পুলিশের নাম। ফ্যাক্ট চেকাররা বলছে ১০০ দিনে অপতথ্যের প্রবাহ বেশ ভয়াবহ রূপ নিয়েছিল। বেড়েছে চিন্ময় দাস গ্রেপ্তার ইস্যুর পর। এক্ষেত্রে ভারতীয় এক্স অ্যাকাউন্টগুলো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এবং এর সাথে এবার একেবারে রীতিমতো যে তারা যে ক্যাম্পেইন চালাচ্ছে, এই ক্যাম্পেইনে রীতিমতো যোগ দিয়েছে হচ্ছে ভারতের মূলধারা গণমাধ্যমগুলো। ১০০ দিনের এই অপতথ্যের প্রবাহে রিউমার স্ক্যানার প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক অপতথ্যের ভয়াবহতা। একটি সরকার যখন বিদায় নেয় তখন হচ্ছে অপতথ্যের প্রচারের ধরন বদলায়। এক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে এবং যারা আগে অপতথ্য ছড়াতো এক সরকারের আমলে, অন্য সরকারের আমলে এই অপতথ্য প্রচারের অ্যাকাউন্টগুলো বা ব্যক্তিরা বদলে যায়। অপপ্রচার থামাতে সঠিক তথ্যের সরবরাহ করতে হবে। এজন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে স্বাধীন গণমাধ্যম। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল অবস্থায় দেখতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ফরিদপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এর আগে সদর উপজেলা হলরুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ ইসলামের সভাপতিত্বে কর্মশালায় এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। দেশে যদি সত্যিকারভাবে জবাবদিহিতা থাকতো, তাহলে কি দেশের মানুষের এই ২,০০০ কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। যেই নির্বাচনের জন্য দেশের মানুষ, যেই জবাবদিহিতা তৈরির জন্য, যেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, আমাদের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন, সেই কার্যটি যাতে সম্পন্ন হয়।
কথিত সাংস্কৃতিক ব্যক্তিত্বের মুখোশের আড়ালে ভয়ঙ্কর এক লুটেরার নাম পীযূষ বন্দ্যোপাধ্যায়। যেখানে বসেছেন তা পরিণত করেছেন লুটপাটের স্বর্গরাজ্যে। অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তবে আওয়ামী লীগের দালালির সুবাদে সব ধরনের অপরাধ থেকে পেয়েছেন দায়মুক্তি। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। আমরা চিনি হয়তো একরকম ভাবে, কিন্তু তার অজানা পেছনের কথা অনেক কিছু জানি না। টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত চরিত্রের পুরোটাই ঢাকা মুখোশে। শেখ হাসিনার ১.৫ দশকের স্বৈরশাসনের পুরো সময় জুড়ে বাগিয়ে নেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদ। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রে মুজিব চরিত্রে অভিনয় করে পুরস্কার হিসেবে পান এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদ। এ সময় ৩.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকে মামলা হয় তার বিরুদ্ধে, কিন্তু হাসিনার আশীর্বাদে সেখান থেকে দায়মুক্তি মেলে পীযূষের। ২০১৫ সালে মামলার নথি বলছে, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসির জন্য চীন থেকে নিম্নমানের বিভিন্ন সরঞ্জাম এনে সরকারের ৩.৪৬ কোটি টাকা অপচয় করেন পীযূষ ও তার ৩ সহযোগী। মামলাটি প্রথমে তদন্ত করেন দুদকের উপপরিচালক হামিদুল হাসান, কিন্তু ২০১৫ সালে শেখ হাসিনার বিশ্বস্ত আমলা ইকবাল হোসেন পাটোয়ারি কমিশনের চেয়ারম্যান হয়ে এলে ঘুরে যায় মামলার গতিপথ। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিট থেকে বাদ দিয়ে দায় চাপানো হয় বাকি ৩ আসামির উপর। বিভিন্ন মেয়াদে তাদের দেয়া হয় কারাদণ্ড। তো উনি এই যে যাচাই বাছাই যে কমিটির যারা ছিল কারোর কথা নেয় না, এবং এখানে কারো কোনো সই স্বাক্ষর নাই। একমাত্র যে প্রকল্প পরিচালক যে ছিল, ওনার একক ক্ষমতা বলে এমডির মাধ্যমে এবং তখনকার মন্ত্রীর মাধ্যমে ওনারা এটাকে পাশ করে। এই যে ওই যে আপনার এডিট থেকে যে রিপোর্ট দিয়েছে, এটাকেও তোয়াক্কা তারা করলো না করে ওনারা মেশিন কিনলো। এফডিসির পর পীযূষ দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেন ২১ টেলিভিশনকে। প্রতিষ্ঠানটির প্রকৃত চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে ২০১৫ সালের ৬ জানুয়ারি কারাগারে পাঠানোর পর ২৫ নভেম্বর দখলে নেয় বিতর্কিত এসালম গ্রুপ। চ্যানেলটির শীর্ষ পদগুলোতে একের পর এক বসতে থাকেন আওয়ামী সরকারের সুবিধাভোগীরা। তারই ধারাবাহিকতায় ২০২০ সালের ১২ মার্চ সিইও পদে আসীন হন পীযূষ বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব পালন করেন চলতি বছরের ১৩ জুলাই পর্যন্ত। এ সময় ২১ টেলিভিশনকে এইচডিতে উন্নীতকরণের নামে উন্নতমানের যন্ত্রপাতি কেনাকাটায় হয় ব্যাপক অনিয়ম। এইচডিতে রূপান্তরিত অর্থাৎ হাই ডেফিনেশন টেলিভিশনে রূপান্তরিত করার জন্য যে প্রজেক্ট নেওয়া হয়, সেই প্রজেক্টে তিনি নিম্নমানের সামগ্রিক ব্যবহার করেছেন অতি উচ্চ মূল্যে। এখানে প্রায় ২০ কোটি টাকা খরচ করে যে সামগ্রী কেনা হয়েছে, সেগুলো যথাযথ মানের এবং ব্যবহার উপযোগী ছিল না। নথিপত্র বলছে ৩টি স্টুডিও ক্যামেরা কেনা হয়েছে ১,৮,৯৩,০০০ টাকায়, কিন্তু এ খাতের বিশেষজ্ঞরা বলছেন এগুলোর প্রকৃত মূল্য ৮৩ লাখ টাকার বেশি নয়। প্রোডাকশন সুইচার কেনা হয়েছে প্রায় ৪০ লাখ টাকায়, কিন্তু এর বাজার মূল্য ২৬ লাখ টাকার মতো। স্টেশন রাউটার কেনা হয়েছে প্রায় ২০ লাখ টাকায়, যার প্রকৃত বাজার মূল্য ১০,৮০,০০০ টাকা। সব মিলিয়ে ৯,৬০,০০,০০০ টাকার যন্ত্রপাতির খরচ দেখানো হয়েছে ১৫,৩২,০০,০০০ টাকা। নাটক সিনেমা কেনার ক্ষেত্রে নিতেন কমিশন। আমাদের বিভিন্ন নাটক, সিনেমা এবং অন্যান্য অনুষ্ঠান যারা বিভিন্ন ভেন্ডরের মাধ্যম থেকে এখানে কেনা হতো, তাদের কাছ থেকে তিনি কমিশন পেতেন। ক্ষমতা কুক্ষিগত করতে ২১ টেলিভিশনে নিজস্ব একটি বলয় গড়ে তোলেন পীযূষ। বলয়ের বাইরে থাকা কর্মীদের উপর চালাতেন স্টিম রোলার। চাকুরিও হারান অনেকে। আর হাসিনার দালালি করে গণমাধ্যমটিকে পরিণত করেন আওয়ামী সরকারের প্রচার যন্ত্রে। তিনি একটা বলয় তৈরি করেছিলেন বা কোরাম তৈরি করেছিলেন। তার কোরামের কিছু লোক ছিল যারা ছিল তার পাচাটা। এইচআরের মাধ্যমে বয়স দেখে আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দিচ্ছে, বয়স দেখে, অথচ নিজের বয়স কিন্তু বেশি আমাকে চাইতে। হ্যাঁ, এইভাবে করছে। আমি তাকে রিকোয়েস্ট করেছি, আমার ৬ মাস সময় দাও, আমার ছেলে মেয়ের লেখাপড়া হোক, আমি চলে যাম নেই, কিন্তু ওনার মধ্যে সেই মানবিকতা আসে নাই। পীযূষ বলয়ের বাইরে থাকার পরিণতি কি, তার স্পষ্ট প্রমাণ মেলে চাকরিচ্যুত প্ল্যানিং এডিটর বিপ্লব পালের ফেসবুকে ধারাবাহিক লেখনীতে। তিনি উল্লেখ করেছেন, তৎকালীন প্রধান বার্তা সম্পাদক অখিল পোদ্দার, সম্প্রচার বিভাগের সুজন দেবনাথ ও অনুষ্ঠান বিভাগের সাইফ আহমেদকে নিয়ে সিন্ডিকেট গড়ে তোলেন পীযূষ। তাদের লুটপাট আর অনিয়মের সঙ্গী না হয় চাকরি হারান বিপ্লব পাল। এ কাজে সক্রিয় ভূমিকা পালন করেন পীযূষের স্ত্রী জয়শ্রীকর জয়া। শেখ হাসিনা জামানায় পীযূষ বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন তার সংগঠন সম্প্রীতি বাংলাদেশ নিয়ে। দিনের ভোট রাতে করা থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটি অপকর্মের পক্ষে সাফাই গিয়েছে কথিত ধর্মীয় সম্প্রীতির এ সংগঠন। দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে সংগঠনের নামে টাকা এনে নিজের ইচ্ছামতো করেছেন লোপাট। এরা শুধুমাত্র একটা এজেন্ডা নিয়ে সরকারকে, এই ফেসিবাদকে রক্ষার জন্য একটা এজেন্ডা নিয়ে নামতো, এবং অজ্ঞাত সূত্র থেকে বলতে পারেন, আবার বাংলাদেশের মানুষের লুটের টাকা থেকেও বলতে পারেন যে তাদের অর্থায়ন করা হতো, সুবিধা দেওয়া হতো। সেই সুবিধার জোরেই তারা কিন্তু এইসব কর্মকাণ্ড করতে। তার কাজই ছিল এই সম্প্রীতি বাংলাদেশের
নামে একটি বিশেষ রাষ্ট্রের যে কিছু এজেন্ডা ছিল সেই এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করা। তবে এত অনিয়ম আর দুর্নীতি করলেও রাজধানীর বনানী ডিওএইচএস এর এই ভবনে পাওয়া গেছে তার একটিমাত্র ফ্ল্যাটের খোঁজ। অভিযোগ রয়েছে লুটপাটের পুরোটাই ভারতে পাচার করেছেন তিনি। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা সম্প্রীতির বার্তা ছড়ানোর আড়ালে চরম সাম্প্রদায়িক চেতনার সেই পীযূষ বন্দ্যোপাধ্যায়। পৈতৃক নিবাস ফরিদপুরেও এখন আর কেউ থাকে না পীযূষ পরিবারের। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি তাকে। 90-এর দশকের গোড়ার দিকে পীযূষ বন্দ্যোপাধ্যায় ছিলেন দৈনিক লাল সবুজ পত্রিকার প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক। লুটেপুটে খেয়েছেন সে প্রতিষ্ঠানও। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। দুলুর জনসভায় পলকের শালিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। নাটোরের সিংড়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জনসভায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালিকা ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম সম্পর্কে পলকের চাচা শ্বশুর। মঞ্চে বিএনপির নেতাদের পেছনে বসেছিলেন পলকের শালিকা ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি। পলকের শালিকাকে না চেনায় বিষয়টি ঘটেছে বলে জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে সভা চলাকালে ঘটনাটি জানার পর দৃষ্টিকে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়। এ বিষয়ে সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশে 48 ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গ্যাস অনুসন্ধানে আগামী বছর 100টি নতুন কূপ খনন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বলেছেন, এখন উন্মুক্ত দরপত্র ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো প্রকল্প বাস্তবায়ন হবে না। রাজধানীতে এক সেমিনারে এলএনজি আমদানি ও ভোলার গ্যাস ক্ষেত্র নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান ডক্টর ফাউজুল কবির খান। তৌহিদুর রহমানের রিপোর্ট। জ্বালানি পণ্যের সম্ভাব্য ভবিষ্যৎ মূল্য ও স্থিতিশীল সরবরাহ ব্যবস্থার গুরুত্বের উপর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেমিনার। বক্তারা জানান, গত 20 বছরে জ্বালানির অভ্যন্তরীণ চাহিদা 4 গুণ বেড়েছে। দৈনিক গ্যাসের চাহিদা উন্নীত হয়েছে 380 কোটি ঘনফুটে। এলএনজির আমদানির মাধ্যমে 80 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হলেও ঘাটতি থেকে যাচ্ছে আরও 100 কোটি ঘনফুট। দাম যাতে সহনযোগ্য থাকে সেই পর্যায়টাকে বের করে সেইখানে দামটাকে আটকে রাখার একটা ব্যবস্থা করা দরকার। উৎপাদন খাত গতিশীল রাখতে গ্যাস বিদ্যুতের সরবরাহ বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। আদানি সহ বিদ্যুৎ জ্বালানি খাতের অন্যায্য সব চুক্তির সংশোধনেরও পরামর্শ তাদের। আদানি পাওয়ারের কস্ট বেশি আছে, যেটা নেগোশিয়েট করতে হবে। কয়লার খরচ আসলে বেশি আছে, এবং ওদের ক্যাপাসিটি পেমেন্ট একটু বেশি আছে। গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমাদের এখন ঝাঁঝরা করে ফেলতে হবে সবখানে যত পারি। আমরা স্টিল মনে করি বাংলাদেশের এনর্মাস পটেনশিয়াল ফর গ্যাস। আমাদের অ্যাকচুয়ালি এনার্জির জন্য বাইরের উপরে বা এরকম হাহাকার করার কোনোই অর্থ হয় না। বিদ্যুৎ খাতে অন্যায্য চুক্তি ও মোটা অঙ্কের ভর্তুকির জন্য বিগত হাসিনা সরকারের কড়া সমালোচনা করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আমরা এই যে কেন বেশি দামে এই বিদ্যুৎগুলো কেনা হলো, এখানে তো আমাদের বাংলাদেশি উদ্যোক্তারা আছে, বাংলাদেশি ব্যবসায়ীরা আছেন। তারা কি একটু অনুশোচনা করেন যে জাতিকে যে তারা এই বিদ্যুতের উচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন? উন্মুক্ত দরপত্র ছাড়া প্রকল্প নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। অনশোর ড্রিলিং আমরা স্টার্ট করব, এবং এই অনশোর ড্রিলিং ভোলাতে হবে, সিলেট, নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে হবে। গ্যাস অনুসন্ধান জোরদার করার কথাও জানান ডক্টর ফজলুল কবির খান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব 21 সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার। অন্তর্বর্তী সরকারের 100 দিনে 896টি অপতথ্য, অধিকাংশ রাজনৈতিক। যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল দেখতে চায় বিএনপি, বললেন তারেক রহমান। সংস্কৃতির মুখোশে ভয়ঙ্কর লুটেরা পীযূষ বন্দ্যোপাধ্যায়, আছে অর্থ পাচারের অভিযোগও।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।